একজন মেয়ে চোখে কাপড় বেঁধে সেলাইয়ের কাপড়ের ওপর আলতো করে হাত রাখলো। তারপর মন দিয়ে একটা সূক্ষ্ম রেশম সুতো সূচের ভেতর ঢুকিয়ে দিল। পরের মুহূর্তে সে দুই হাত নাড়ালো, একটা সুতো যেন হাজার সুতোকে টেনে ঘুরিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই কাপড়ের ওপর ফুটে উঠল জীবন্ত একটা পিওনি ফুল। ফুলটা এতটাই বাস্তব লাগছিল যে একটা প্রজাপতি এসে বসে পড়ল তার উপর। সবাই তখন বুঝলো এই গ্রামে বড় হওয়া মেয়েটা মোটেও সাধারণ কেউ না, কারণ সে আসলে হাজার বছর আগের রাজপ্রাসাদের সেরা সূচিশিল্পী। আগুনে মারা গেলেও তার আত্মা এসে ভর করেছে সেন পরিবারে হারিয়ে যাওয়া আসল মেয়ের শরীরে। আজই সেই মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে। বাড়িতে ঢুকতেই সে দেখল দত্তক নেওয়া মেয়ে তৃষা সেলাইয়ের অনুশীলন করতে করতে বিরক্ত হয়ে অভিযোগ করছে। তৃষার উদ্ধত আচরণ দেখে মেয়েটি এগিয়ে গিয়ে শান্তভাবে বলল, হাঁটতেই শেখনি, দৌড়াতে চাও কেন? এই শিল্প শুধু হাতের কাজ না, মনের শক্তি আর ধৈর্যের পরীক্ষাও। তৃষা হেসে বলল, একটা সুতোকে 2668 ভাগ করা যায় নাকি? মেয়েটি শুধু মুচকি হাসলো, একটা রেশম সুতো আকাশে ছুড়ে দিল। তারপর সূচ ছুড়ল সেই সুতোর দিকে। এক মুহূর্তে সুতোটা ভাগ হয়ে গেল ঠিক 268 টুকরায়। সবাই স্তব্ধ। এই কৌশল তো হাজার বছর ধরে হারিয়ে গেছে। ঠিক তখনই দাদিমা এসে হাজির। তৃষা উল্টো অভিযোগ করলো, নতুন এসে আমাকে অপমান করছে। ছোট ছেলেও তৃষার পক্ষ নিল। দাদিমা মেয়েটিকে বকাবকি করলেন, কিন্তু মেয়েটি চুপচাপ চলে গেল। কিছুক্ষণ পর সে চা বানিয়ে দাদিমার সামনে হাঁটু গেড়ে বলল, দাদিমা, এতদিন দূরে ছিলাম, আজ থেকে আপনাদের আশীর্বাদ চাই। দাদিমা অবাক হয়ে গেলেন, এত ভদ্র আর মার্জিত ব্যবহার। এরপর সূচিশিল্পের গুরু এসে জানালেন মেয়েটি 268 ভাগ সুতো বানাতে পারে। দাদিমা খুশিতে বললেন, আমাদের পরিবারের শিল্প আবার বাঁচবে। তৃষা তখন নতুন ফোন দিয়ে আঁটলো। সে বলল, যেহেতু দিদি এত দক্ষ, তাহলে একটা সূচিশিল্প করে দেখাক না। মেয়েটি রাজি হলো। সে চোখ বেঁধে সূচি হাতে নিল। একটা সুতো দিয়ে বহু রঙের সুতো ঘুরিয়ে কিছুক্ষণের মধ্যেই ফুটিয়ে তুলল জীবন্ত ফুলের নকশা। সবাই অবাক। দাদিমা বললেন, কয়েকদিন পর আন্তর্জাতিক সূচিশিল্প প্রদর্শনী আছে, তোমরা দুজনেই পোশাক বানিয়ে প্রস্তুত হও। মেয়েটি নিজের ঘরে গিয়ে পরিবারের ইতিহাস দেখলো, জানলো এই শিল্পটা আসলে সে নিজেই হাজার বছর আগে তৈরি করেছিল, অর্থাৎ এই পরিবারের সবার পূর্বপুরুষ সে নিজেই। সে সিদ্ধান্ত নিল এই শিল্প আবার সারা দুনিয়ায় ছড়িয়ে দেবে। কিছুদিনের মধ্যেই সে নিজের পোশাক তৈরি করলো, কিন্তু তৃষা চাকরানিকে টাকা দিয়ে সেই পোশাক চুরি করে নিল। পরের দিন তৃষা সেই পোশাক পরে সবার সামনে বাহাদুরি দেখালো। দাদিমা খুশি হয়ে তাকে প্রতিযোগিতায় পাঠালেন, কিন্তু মেয়েটি কিছুই বলল না, কারণ সে জানে মঞ্চেই তৃষার আসল মুখোশ খুলবে। প্রদর্শনীতে অন্য দেশ থেকে আসা এক দল বলল তাদের মেশিনের সূচিশিল্প নাকি মানুষের কাজের চেয়ে অনেক ভালো। তারা দাবি করলো এই শিল্পের পেটেন্টও তারা নেবে। সবাই প্রতিবাদ করলো। তখন দাদিমা তৃষাকে মঞ্চে উঠতে বললেন। তৃষা মেয়েটির বানানো পোশাক পরে মঞ্চে উঠল। পোশাকটা এত সুন্দর ছিল যে সবাই মুগ্ধ হয়ে গেল। কিন্তু মেয়েটি শান্তভাবে বলল, মেশিনের কাজ নিখুঁত হতে পারে, কিন্তু তাতে প্রাণ থাকে না। মানুষের হাতে করা সূচিশিল্পেই থাকে আসল সৌন্দর্য, প্রকৃতির ছোঁয়া আর জীবনের অনুভূতি।